আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ইউনিট 2 লেসন অনের যে প্রথম কবিতাটা আছে, শি ওয়াকস ইন বিউটি, সৌন্দর্যের ভিতরে হাঁটেন, বাই লর্ড বাইরন যে কবিতাটি লিখেছেন। প্রথম কবিতাটি লর্ড বাইরনের লেখা, পরের কবিতাটি হলো লেখা আছে এমিলি ডিকিনসন। হ্যাঁ, লর্ড বাইরন একজন রোমান্টিক পোয়েট। তিনি আসলে তার কবিতায় সৌন্দর্যের বৈশিষ্ট্য বা সৌন্দর্যের প্রতি যে তার একটা অকপট ভালোবাসা বা সৌন্দর্যের প্রতি তার যে একটা আকর্ষণ, সেই বিষয়টা তিনি সবসময় তুলে ধরেছেন। তোমরা যারা ভবিষ্যতে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করবে তারা তার সম্পর্কে আরও বেশি জানতে পারবে। তবে আজকের যে কবিতাটি আমরা পড়ব, শুরুতেই আছে, তার মানে একজন নারীর কথাই বলছি অবশ্য। তিনি এখানে একজন নারীর কথাই বলছেন, যে নারীর সৌন্দর্যে তিনি বিমোহিত হয়েছেন এবং তার কাছে মনে হয়েছে যে সৌন্দর্যের যত বৈশিষ্ট্য হতে পারে সব বৈশিষ্ট্য নারীকে ঘিরে আছে এবং তিনি এই নারীকে নিয়েই লিখেছেন। এখন নারীটাকে সেটা একটু আমরা জানি। যে নারীকে নিয়ে তিনি কবিতাটা লিখেছেন, সেই নারী হলেন তার কাজিন জন উইলমট। হ্যাঁ, পুরো নাম বললে রবার্ট জন উইলমট, তার কাজিনের ওয়াইফ। হ্যাঁ, অ্যান্না বেট্রিক্স উইলমট, এনাকে নিয়ে লিখেছেন অ্যান্না বেট্রিক্স উইলমট। তিনি কোনো একটা অনুষ্ঠানে, তো তাকে দেখে তার মনে হয়েছিল যে এমন সুন্দর নারী আর হতে পারে না। এই কবিতাটাতে দুটো জিনিস দেখবো আমরা, যে সে তার কাজিনের যে ওয়াইফ আছে, সে ওয়াইফের শারীরিক সৌন্দর্য মানে বাহ্যিক সৌন্দর্য এর সাথে সাথে অন্তর্নিহিত বা মানে ইনার বিউটি যেটা আছে সেটাকেও তিনি এখানে প্রকাশ করেছেন বা তুলে ধরেছেন। এই কবিতাটাতে তিনি অনেক ভাব গম্ভীর্যের সাথে অনেক লিটারারি ডিভাইস, তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ছো লিটারারি ডিভাইস সম্পর্কে তোমাদের ধারণা নেই। বিভিন্ন ধরনের লিটারারি ডিভাইস আছে, মানে সাহিত্যে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে, সেই শব্দের ব্যবহার করা হয়েছে এবং তিনি এখানে খুব সুনিপুণভাবে ব্যবহার করেছেন। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত রূপে সেগুলো দেখিয়ে দিব এবং কবিতার অর্থটাও বুঝিয়ে দিব। তো এটা 1815 সালে তোমার হিব্রু ভাষায় প্রকাশিত হয়েছিল, এরপরে পরবর্তীতে ইংলিশে প্রকাশিত হয়। তো আমরা কবিতাটার অনুবাদটা দেখি। শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের ভিতরে হাঁটে। এটার অর্থটা কি আসলে এটা একটু জানি। তুমি যদি কখনো বা তোমরা বিভিন্ন ভিডিও দেখে থাকবে ফেয়ারি লাইট। হ্যাঁ, ফেয়ারি লাইটের ভিতরে একটা মেয়ে হাঁটতেছে বা একটা শিশু হাঁটতেছে, বা তুমি নিজেকে কল্পনা করতেছো চারদিকে তারকাময় আকাশ বা ফেয়ারি লাইট, তার ভিতরে তুমি, তোমার চারদিকে এত সুন্দর, মানে তোমার কাছে মনে হচ্ছে পরিবেশটা এত সুন্দর, তার মাঝে তুমি। তো সেই কথাই উনি বোঝাতে চেয়েছেন যে এই নারীর চারদিকে যেন সৌন্দর্য ঘিরে আছে এবং সে তার ভিতরেই বিচরণ করতেছেন। এই যে সৌন্দর্য, চারদিকে সৌন্দর্যের একটা সমারোহ, তার ভিতরেই সে বিচরণ করে চলছেন। তো শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট। এই যে লাইক দ্য নাইট, এটা একটা এটাকে বলা হয় সিমিলি। হ্যাঁ, মানে কোনো কিছুর সাথে কাউকে তুলনা করা। শি ওয়াকস ইন বিউটি লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস। এখানে দেখো, ক্লাইম, ক্লাউডলেস ক্লাইমস, সি দিয়ে শুরু হয়েছে, ক্লাউডলেস আবার সি দিয়ে শুরু হয়েছে, ক্লাইমস আবার এখানে স্টারি শুরু হয়েছে এস দিয়ে, স্কাই শুরু হয়েছে এস দিয়ে। তো দুটো, এখানে আমরা একটা দেখলাম সিমিলি। সে যেন সৌন্দর্যের ভিতরে হেঁটে বেড়ায়, কেমন, লাইক দ্য নাইট, যে রাতের মতো। কেমন রাত দেখো, অফ ক্লাউডলেস ক্লাইমস, ক্লাইমস মানে হলো কোনো স্থানের আবহাওয়া, যেন মেঘমুক্ত আবহাওয়া বা মেঘমুক্ত যে ওয়েদার থাকে আমাদের, তার ভিতরে হেঁটে বেড়াচ্ছে। অ্যান্ড স্টারি স্কাইস, যেন চারদিকে তারকাময় আকাশ, স্কাইস। হ্যাঁ, তো এই যে এটাকে বলা হয় তোমাদের এলিটারেশন। হ্যাঁ, যখন দুটা পাশাপাশি দুই বা ততোধিক ওয়ার্ড যখন সিমিলার কনসোনান্ট দিয়ে শুরু হয়, যেমন এখানে কনসোনান্ট এস, এখানে কনসোনান্ট এস, দুটো সিমিলার কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে, এটাকে আমরা এলিটারেশন বলে, লিটারি যে ডিভাইস সেটা। And all that best of dark and bright, all that is best of dark and bright। এটা তোমাদের বলে রাখি, ডার্ক অ্যান্ড ব্রাইট, ডার্ক মানে অন্ধকার আমরা জানি, ব্রাইট মানে উজ্জ্বল। আসলে সৌন্দর্যের সাথে আলোর একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক, তোমরা নিজেরাই সবসময়, আমরা স্বাভাবিক জীবনে সবসময় এটা ব্যবহার করে থাকি। কিরকম ব্যবহার করে থাকি, এই যে আমরা বলে থাকি কাউরে দেখি, একটু যদি মেয়েটা ফর্সা হতো, বা একটা ছেলের কথা যখন আমরা বলি যে ছেলেটা যদি আর একটু হতো, ফর্সা হতো, বা তার গায়ের রং যদি আর একটু সাদা হতো, তাহলে আরো বেশি সুন্দর লাগতো।
এই যে আমরাই কিন্তু সবসময় সৌন্দর্যকে আলোর সাথে করি, এটা আজীবনই আলোর সাথে একটা সৌন্দর্যের সম্পর্ক আছে। তাই বলছে অ্যান্ড অল দ্যাট বেস্ট অফ ডার্ক, মানে অন্ধকারের সব থেকে বেস্ট যেটা কম্বিনেশন হতে পারে সৌন্দর্যের ভিতরে, যে বলে না হ্যাঁ একটু যদি এখানে ডার্ক হতো তাহলে কিন্তু স্কিনটা আরো বেশি সুন্দর লাগতো, এরকম যে বলে থাকি যে ডার্কের যে বেস্ট কোয়ালিটিটা আছে, ডার্কের বেস্ট কোয়ালিটি অ্যান্ড ব্রাইট এবং উজ্জ্বলতার যে বেস্ট কোয়ালিটি আছে সব কিছুই যেন মিট ইন হার অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট মানে হলো ফেস বা রূপ, হ্যাঁ, অ্যান্ড হার আইস, এই যে আধার আলোর সর্বোচ্চ যে কোয়ালিটিটা আছে সেটা যেন তার রূপে অথবা তার মুখমণ্ডলে এবং তার চোখে মুখে মিলিত হয়েছে, হ্যাঁ, মানে তার চোখ মুখ জুড়েই যেন আলো আধারের সেই সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা হলো মিশে আছে। তিনি কিভাবে তার সৌন্দর্যটাকে ব্যাখ্যা করতেছে তোমরা সেটা দেখো। এরপরে যেটা আছে, এরপরে এই এই সেন্টেন্সটাতে আমরা দেখছি, এই সেন্টেন্সটাতেই একটা লিটারি ফর্ম ইউজ করা হয়েছে যেটার নাম হলো ইমেজারি। ইমেজারি ব্যাপারটা কি? ইমেজারি হলো যখন কোনো কিছুকে কোনো কিছুর সাথে কল্পনা করা হয় বা কোনো ছবির সাথে কল্পনা করা হয়। যে লাইনটা দেখছো সেটাতে একটা ইমেজারি ব্যবহার করা হয়েছে। কোন লাইনটা? এই যে ডার্ক অ্যান্ড ব্রাইট মিট ইন হার অ্যাসপেক্ট হার আইস। ইমেজারি জিনিসটা কি? ইমেজারি হলো কোনো ছবির মতো বা কোনো একটা বস্তুর কথা বলা যেটা দ্বারা শুধু ওইটা কি বোঝায়। যেমন আমি যদি তোমাকে বলি যে কোনো তুমি চোখ বন্ধ করে ভাবো, বা আমি যদি তোমাকে যদি বলি যে তোমার রুমের ভিতরে একটা কালো বিড়াল, তখন তুমি কিন্তু আসলে যখন কল্পনা করবা তুমি আসলে বিড়ালই দেখবা, তখন কিন্তু আসলে বাঘ দেখবা না। যে এই যে একটা ব্যাপার, এই যে কল্পনা বা এই কোনো একটা ইমেজ মনের ভিতরে নিয়ে আসা, সেটাকে ইমেজারি বলা হয়। তো এখানে অল দ্যাট বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, যত আলো আধারে যত ভালো কিছু আছে সবকিছুই যেন তার অ্যাসপেক্ট রূপে অথবা মুখমণ্ডল এবং তার চোখে মুখে ভেসে উঠছে। এরপরে কি আছে? দাস এভাবেই মিলোড, মিলো মানে হলো তোমার কোমল হওয়া, মিলোড টু দ্যাট টেন্ডার লাইট, টেন্ডার লাইট বলতে তার যে চেহারার যে আলো বা তার যে চেহারারই সেটা কোমল আলো কথা বলছে, মিলোড কোমল হওয়া, তার চেহারার যে আলো তার যে কোমল আলো সেটা প্রতি আরো বেশি কোমল হচ্ছে। হুইচ হ্যাভেন টু গড ইট ইজ ডিনাইস, যেটাকে এই আলোকে কি করছে, তার যে চেহারার আলো সেটাকে ডিনাই করছে, হ্যাঁ, অস্বীকার করছে, অস্বীকৃতি দিচ্ছে বা অস্বীকার করা এক কথায় বলতে গেলে অস্বীকার করছে কে? গডি ডেজ। হ্যাভেন মানে হলো আকাশ, গডি ডেজ মানে হলো উজ্জ্বল বা রৌদ্রকরোজ্জ্বল দিন, সেও কি করছে তার এই সৌন্দর্যের বা তার যে সৌন্দর্যের আলো সেটাকে অস্বীকার করছে। কেমন অস্বীকার করছে? কথাটা আসলে কেমন শোনায়? অস্বীকার করা বলতে যেমন হয়, আমরা সাধারণত তোমার একদম বাস্তবিক ক্ষেত্রে যদি বলি, আমরা অনেক সময় বলে থাকি যে রোদের এত এত বেশি রোদ ছিল, আজকে আমার একদম স্কিন ডার্ক হয়ে গেছে, আমার স্কিন জ্বলে গেছে, পুড়ে গেছে। তো ব্যাপারটা এরকম যে তার সৌন্দর্যের বা তার যে চেহারার আলো সেটাকে এই যে রৌদ্রকরোজ্জ্বল দিনও অস্বীকার করে, যে কোনোভাবেই তার এই সৌন্দর্য রৌদ্রকরোজ্জ্বল দিনে বা অনেক প্রখর আলোর ভিতরে সেটা জ্বলে না যায়, ঝলসে না যায়, এটাও সে বলছে। আচ্ছা, অনশেড দ্য মোর, অনশেড দ্য মোর অ্যান্ড অন রে দ্য লেস। দেখো অনশেড, এই শেড বলতে মানে হলো আলো, হ্যাঁ, একটা এক পর্যায়ে বা একটু আলো যদি বেড়ে যায় অথবা একটু আলোক রশ্মি যদি কমে যায়, রে মানে রশ্মি। তোমরা যারা এই যে মেয়েদের কথা আমরা বলবো যে মেয়েরা সাধারণত যারা ফ্যান লাভলি ইউজ করে থাকে বা ছেলেরা অনেকে ফ্যান হ্যান্ডসাম ইউজ করে থাকে, তো ওই ফ্যান অ্যান্ড লাভলি বা অন্যান্য যে ক্রিম আছে সেগুলোর পিছনে আসলে কিন্তু তোমাদের শেড, যে বিভিন্ন শেডের স্কেল দেওয়া থাকে, যে একটা শেডে থেকে আর একটা শেড একটু বেশি উজ্জ্বল, আরেকটা শেড থেকে আরেকটা বেশি একটু উজ্জ্বল, অথবা একটা থেকে আরেকটা বেশি ডার্ক। তো এই ব্যাপারটা, হ্যাঁ, তো কি হচ্ছে, যদি একটু শেড বেড়ে যায় অথবা একটা আলোক রশ্মি কমে যায় তাহলে কি হবে? হাফ হ্যাড ইম্পেয়ার্ড, অর্ধেক নষ্ট হয়ে যাবে। ইম্পেয়ার্ড মানে হলো নষ্ট হয়ে যাওয়া। দ্য নেমলেস গ্রেস, কি অর্ধেক নষ্ট হয়ে যাবে? দ্য নেমলেস গ্রেস, সেই না জানা বা সেই নাম না জানা সৌন্দর্যের। এখন নাম না জানা কেন কবি বলেছেন? নাম না জানা আমি এখানে অর্থে আসে, কিন্তু এটা ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো এখানে প্রথম লাইনে দেখি অন শেড মোর, মানে অন মোর আর অন লেস, মানে দুইটা কিন্তু বিপরীত কথা। এই দুইটা যখন বিপরীত চিন্তা ভাবনা একসাথে প্রেজেন্ট করা হয় তখন সেটাকে বলা হয় সাহিত্যের ভাষায় এন্টিথিসিস। হ্যাঁ, দুইটা চিন্তা ভাবনা। তাহলে দেখো কি হচ্ছে, নেমলেস গ্রেস, এটা আসে, নেমলেস মানে নামহীন সৌন্দর্য, গ্রেস মানে হলো সৌন্দর্য। নেমলেস বলতে এখানে ব্যাখ্যা করা যায় না এমন। যেমন মনে করো আমরা অনেক সময় বলে থাকি যে এত বেশি খুশি হয়েছি বা আমি এটা দেখার পরে এত বেশি খুশি হয়েছিলাম যে ভাই আমি তোমাকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তার মানে তোমার
খুশির পরিমাণটা এত বেশি ছিল যে যেটা আসলে কোনো শব্দ বা কোনো ভাষা দ্বারা বা কোনো বাক্য দ্বারা প্রকাশ করার মতো না, এটা এতটা মাত্রায় ছিল। সেম কবিও তার সৌন্দর্যে এত বেশি বিমোহিত ছিল যে সে বলছেন যে তার সৌন্দর্যকে আসলে কোনো শব্দের ধারায় আসলে ব্যাখ্যা করা যায় না, এই কারণে এটাকে বলেছেন নেমলেস। এরপরে আসি, দেখো তার সৌন্দর্যের ব্যাপারে কি বলছে। হুইচ ওয়েভস ইন এভরি র্যাবেন ট্রিস, র্যাবেন মানে হলো কুচকুচে কালো, ট্রেস মানে হলো বেনি, হ্যাঁ চুলের বেনি, ওয়েভস মানে হলো ঢেউ খেলে যাওয়া। কি করে যাওয়া? ঢেউ খেলে যাওয়া। তাহলে দেখো তার যে সৌন্দর্য, হুইচ ওয়েভস কোথায়, ইন এভরি র্যাবেন ট্রিস, তার প্রতিটা চুলের বেনিতে যেন কি করে যাচ্ছে, সেই সৌন্দর্য দোল খেলে যাচ্ছে। আরো কি বলছে দেখো, অর অথবা সফটলি লাইটেন্স ওভার, এটা ও আর দেয়া আছে, এটা হবে ওভার হার ফেস, এবং যেন এই সৌন্দর্য তার মুখমণ্ডলকে আরো কোমল ভাবে উজ্জ্বল করে তুলছে বা আলোকিত করে তুলছে। এরপর কি আছে দেখো, ওয়ার থটস সিরিনলি সুইট এক্সপ্রেস, ওয়ার থটস, এখানে আমরা যদি বলি ও সিরিনলি মানে হলো প্রশান্তভাবে, সিরিনলি মানে হলো প্রশান্তভাবে, তোমরা এটা ভালো করে, থটস মানে চিন্তা ভাবনাগুলো, সুইটস মিষ্টি, এক্সপ্রেস যেটা কি হচ্ছে, এই যে তার মুখমণ্ডলে কথা বলছি সেখানে যেন তার চিন্তা ভাবনাগুলো, তার কথাবার্তাগুলো খুব সুন্দর মিষ্টি মধুর ভাবে প্রকাশিত হচ্ছে। কোথায়? প্রশান্তভাবে প্রকাশিত হচ্ছে। কোথায়? তার মুখমণ্ডলে। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে কি হয় তোমার, এটা আমরা পরের লাইনেও দেখব, যে অনেক সময় চোখ যে মনের কথা বলে, এই কথাটা আমরা বলে থাকি বা অনেকে শুনেছি আমরা, যে আসলে চোখ কিভাবে কথা বলে। চোখ কি কথা বলতে পারে? পারে না, কিন্তু আমাদের এটা একটা প্রতিমা যে চোখ দেখলে মনে হচ্ছে যে না আসলে সে আমার দিকে তাকিয়ে অনেক কিছুই বলে যাচ্ছে বা বুঝাতে চাচ্ছে, সেই ব্যাপারটা এখানে। তাহলে দেখো, হাউ পিওর, কি পবিত্র, হাউ ডিয়ার, কি প্রিয়, দেয়ার ডুইলিং প্লেস, দেয়ার বলতে এখানে এই যে এক্সপ্রেস, আমরা চিন্তা ভাবনাগুলোর কথা বলছি, সে তাদেরকে বোঝাচ্ছে দেয়ার ডুইলিং প্লেস, মানে এই যে চিন্তা ভাবনাগুলো বা ভাষাগুলো সেগুলো কোথায় থাকে? আমাদের মনে থাকে, তাই না? সেটা কিন্তু আসলে চোখে থাকে না। এইখানে এসে এতক্ষণ পর্যন্ত দেখলাম কবি তার চেহারা নিয়ে বা তার বাহ্যিক সৌন্দর্য নিয়ে, চুলের বেনি নিয়ে, হ্যাঁ এগুলো নিয়ে বা তার চেহারার যে আলো আছে বা উজ্জ্বলতা আছে সেটা নিয়ে কথা বলছে, কিন্তু এখানে এসে হঠাৎ করে কবি তার মন নিয়ে কথা বলছে। তার মানে এখানে ইনার বিউটি উনি ব্যাখ্যা করছেন। হাউ পিওর, কি পবিত্র, হাউ ডিয়ার, দেয়ার মানে থটস ডুইলিং প্লেস, ডুইলিং প্লেস মানে হলো বাসস্থান, মানে তার মনে এই যে চিন্তা ভাবনাগুলো থাকে, তার মনে সেই মনটা কতটা পবিত্র, কতটা প্রিয় হতে পারে। এখানে একটা ব্যাপার, আমরা যে লাইনটা করে গেছি, এখানে দেখো সিরিনলি আর সুইট দুইটা এস দ্বারা শুরু হয়েছে, দুইটাই কিন্তু এটা হচ্ছে এলিটারেশন, দুইটা পাশাপাশি কনসোনান্ট, একই কনসোনান্ট দিয়ে দুইটা শব্দ শুরু হয়েছে। এরপরে আসে দেখো, সে আরো কি বলছে, অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রু, এবং ওই গালে এবং তার ব্রুতে, এক কথা বলতে গেলে এটা তিনি এখানে মুখমণ্ডলকে এক্সপ্রেস দিয়েছেন। সো সফট, এতটাই কোমল, সো কাম, এতটাই শান্ত, ইয়েট এলোকুয়েন্ট, তথাপিও যেন বাকপটু, ইলোকুয়েন্ট মানে হলো বাকপটু, এক্সপ্রেসিভ মানে যেটা যেন অনেক কথা বলে যাচ্ছে। যেমন অনেক আমরা ওই যে বলি না, যে অনেক কথা না বলেও তুমি বলে যাও, কিছু না বলেও তুমি বলে যাও অনেক কথা, এরকম একটা বাক্য আছে, আমি যদিও ভুলে গেছি। তো এইটা এরকমটা অনেকটাই কবি বুঝাচ্ছেন যে তার মুখমণ্ডল এতটাই কোমল, এতটাই শান্ত, কিন্তু দেখে মনে হচ্ছে সে যেন কত কিছু আমাকে বলে যাচ্ছে। দ্য স্মাইলস দ্যাট উইন, যেমন হৃদয় বা মন জয় করা সে হাসি। কবি কিন্তু এখন একদম পুরোপুরিভাবে তার সৌন্দর্য বোধ হয়ে গেছেন। দ্য টিন্স দ্যাট গ্লো, টিন্স মানে হলো আভা, সৌন্দর্যের আভা বলি না আমরা, টিন্স দ্যাট গ্লো, এবং সৌন্দর্যের আভা যেন আরো বেশি তার চেহারাকে আলোকিত করছে। কি করছে? বাট টেল অফ ডেইজ ইন গডনেস স্পেন্ড, এগুলো কি করছে? টেল বলছে, অফ ডেইজ ওই দিনগুলোর কথা, ইন গুডনেস স্পেন্ড ভালোভাবে কাটানো দিনগুলোর কথা। তার এই যে মুখমণ্ডল, তার যে সৌন্দর্য দেখে বোঝা যাচ্ছে যে সে খুব নৈতিক বা খুব ভালো দিন কাটিয়েছে বা ভালো জীবন কাটিয়েছে সে এতদিন। এটা যদি আমরা তোমাদের বাস্তবের সাথে বলে থাকি, বাস্তব জীবনের সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে বলবো যে অনেক সময় আমরা বলে থাকি, নামাজি যারা আছে, ইসলাম ধর্মে আমরা যারা আছি বা অন্যান্য ধর্মে যারা আছে, যে বলে থাকে যে আসলে সৃষ্টিকর্তার প্রার্থনা করলে তার কি হয়, তার চেহারা উজ্জ্বল থাকে। আর এই মুসলিম আমরা যারা আছে তারা বলে থাকি সে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার চেহারা আসলে উজ্জ্বল বা নুরানি একটা ভাব রয়েছে।
সেম কথাটা এক ধরনের কবি বলছেন, যেমন আমি বলছি নামাজ পড়ার কারণে তার চেহারার ভিতরে ভালো ভাব চলে আসছে, সে ভালো জীবনযাপন করেছেন, আল্লাহর পথে আছেন বিদায় তার চেহারার এরকম উজ্জ্বলতা দেখা গেছে। সেম এই কথাটাই এখানে কবি বলছেন যে তার এই যে চেহারার উজ্জ্বলতা, যা আলো দেখে বোঝা যাচ্ছে যে আসলে সে খুব নৈতিকতার সহিত বা ভালো জীবনযাপন করেছেন। আ মাইন্ড, একটা মন অ্যাট পিস, শান্তিতে থাকে কোথায়, উইথ অল বিলো, এই সব কিছুর গভীরই এই যে বাহ্যিক যে সৌন্দর্য দেখছি, তার যে এত এত সৌন্দর্য, সে এমন সুন্দর একজন মানুষ, তার ভিতরেও কি একটা সুন্দর শান্তিতে বসবাস করা, এর ভিতরে বা এর গভীরে একটা কি আছে, শান্তিতে থাকা তার একটা মন আছে, আ হার্ট, একটা হৃদয়, হুজ লাভ ইজ ইনোসেন্ট, এবং একটা হৃদয় রয়েছে যার ভালোবাসা কি পবিত্র বা স্বর্গীয়। তো তোমরা যদি কবিতার শুরু থেকেই দেখো যে কবি আসলে তার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন এই নারীর সৌন্দর্যকে তুলে ধরার জন্য। তিনি এতটাই তার সৌন্দর্য অভিভূত হয়েছেন, তার কাছে মনেই হয়েছে যে এরকম সৌন্দর্য আর তিনি কোথাও দেখেননি, বা এরকম সুন্দর আসলে আর কারো পক্ষে হওয়া সম্ভব না। যেমনটা আমরা বাস্তব জীবনে চিন্তা করি, যেমন ছেলেরা যদি কোনো নায়িকাকে পছন্দ করে থাকে বা তার পছন্দের নায়িকা বা মডেল, মেয়েরাও তেমন তার পছন্দের নায়ককে দেখলে মনে হয় এরকম সুন্দর ছেলে আর কোথাও হতে পারে না, এরকম সুন্দর মেয়ে, ছেলেরা যখন নায়িকাদের দেখে এরকম সুন্দর মেয়ে আসলে হওয়া সম্ভব না। তো কবিরও এই যে তার কাজিনের যে ওয়াইফ, তার প্রতি তার তার সৌন্দর্যের প্রতি সে এতটা বেশি অভিভূত হয়ে গেছেন, তার কাছে মনে হয়েছেন যে তার যে শব্দগুলো আছে, তার যে ভাষা আছে, সে ভাষা দিয়ে আসলে তার সৌন্দর্য প্রকাশ করার মতো না। তবুও তার সে সর্বোচ্চ চেষ্টা করেছেন তার বাহ্যিক এবং তার অন্তর্নিহিত যে সৌন্দর্য আছে বা ইনার বিউটি আছে, সেই বিউটিটাকে এই কবিতায় তুলে ধরার জন্য। এটা কমপ্লিটলি একটা রোমান্টিক পোয়েম বলবো আমরা। তো এখানে দেখো একটু লাস্ট যে কথাটা বলে দেই, এই কবিতার একটা স্ট্রাকচার আছে, সেটা হলো তোমার এ বি এ বি, হ্যাঁ, মানে প্রথম লাইনটা এ, পরের লাইনটা বি, তারপর আবার পরের লাইনটা এ, পরের লাইনটা বি। কিভাবে দেখো, এখানে আছে নাইট, এখানে আছে স্কাইস, মানে এটা এ এটা বি, পরেরটা তাহলে এ, তাহলে ব্রাইট, এই যে দেখো নাইটের সাথে ব্রাইট, মানে এ এ মিলে গেছে। আবার বি যদি স্কাইস হয় তাহলে এটার সাথে 4 নম্বর লাইনটা মিলবে, যেহেতু এটা এটা বি, তাহলে কি হবে স্কাইস আইস। সেম, এটা আবার এ, এটা বি, তো এই হলে লাইট, এই যে দেখুন মা নাইট ব্রাইট লাইট, এটার সাথে মিলে যাচ্ছে। আবার তাহলে কি বি এর সাথে মিলবে পরের লাইনটা, কি আছে স্কাইস আইস ডিনাইস, এই পুরো কবিতাটা দিয়ে করা হয়েছে। আর এই যে আমরা যে অংশ অংশ দেখছি, এই যে কয়টা লাইন এখানে, 3 3 6টা লাইন আছে, এটা একটা স্ট্যানজা বলে, এই আবার 3 3 6টা লাইন, এটাকে একটা কবিতার স্ট্যানজা বলে এক কথায় বলতে গেলে। তো এর পরবর্তীতে আমরা এই কবিতাটার যে ই আছে, থিম আছে, সেই থিম নিয়ে আমরা আলোচনা করব।